মাহির ভোরে উঠে নামাজ পড়ে রেডি হয়ে যখন বেরোচ্ছিল, হৃদিতা তখন নামাজ শেষ করলো। এরপর দোয়া পড়ে ফু দিয়ে দিল। সে যাচ্ছে নিজেদের প্রমাণ করতে, কিছু মানুষরূপী পিশাচের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে, ছোট্ট নিষ্পাপ শিশুর প্রাণের দাম আদায় করতে। আজ এই দোয়া শুভকামনা ওদের প্রয়োজন। সফল হবে ইনশাআল্লাহ। মাহির একবার হৃদিতাকে খুব আলতো করে জড়িয়ে ধরল। কাজটা খুব রিস্কি, যদি ফিরে আসতে না পারে হয়তো এই শেষ দেখা, শেষ আলিঙ্গন। তবে সেটা হৃদিতাকে জানতে দিল না। চিরচেনা সৌম্য হাসিটা উপহার দিয়ে বেরিয়ে গেল দৃঢ় পদক্ষেপে। হৃদিতার ভেতরে আশঙ্কার দোলাচল, তবু সে তা মাহিরকে দেখতে দিল না। এখন সে দুর্বল করে দিতে চায় না, সে মাহিরের শক্তি হতে চায়, দুর্বলতা নয়। বারান্দায় গিয়ে মাহিরা সাইমনকে বেরিয়ে যেতে দেখল। যত দূর পর্যন্ত দেখা যায় সে দাঁড়িয়ে রইল। আল্লাহ সহি সালামতে ওদের ফিরিয়ে নিয়ে এসো বাড়িতে। সাইমনকে শক্ত করে জড়িয়ে রইল সৌমি। হৃৎপিণ্ডে প্রবল কাঁপুনি হচ্ছে। এবার যেতে হবে সৌমি। যা। আমি এই বাড়ির সবাই অপেক্ষা করব তোদের ফিরে আসার। ফিরবো ইনশাল্লাহ। আরমান তার বন্ধুর সাথে কথা বলে প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছেন। তারা স্পেশাল অভিযান হিসেবে ইউনিফর্ম ছাড়া থাকবে আশেপাশে, যেহেতু এটা আনঅফিসিয়াল। আমিনুল হক সাহেবের বন্ধুর পত্রিকার একজন দক্ষ সাংবাদিক, আরেকজন ক্যামেরাম্যান থাকবে। তাদের নিজস্ব কয়েকজন লোক থাকবে আরও। আরমান নিজে সাইমন আর মাহিরের সাথে যোগ দেবেন কিছুক্ষণ পরে। এই বাড়ির মানুষগুলোর গতিবিধির উপর নজর রাখা হতে পারে, তাই ইশতিয়াক আর ইফতেখার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন। তবে বাকিদের নিষেধ করা হলো বাড়ি থেকে বেরোতে, কারণ ওরা দুর্বলতা খুঁজছে, সেই সুযোগ দেওয়া যায় না। সোহেল ওদের কথা মতো নিজেদের সংকেত ব্যবহার করে কথা বলছে আসগরের সাথে। আজ বাজারের পেছনের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলে যে নিরিবিলি রাস্তাটা, সেখানে ওদের থাকতে বলেছে। কিছু টাকা দেওয়া হবে, নইলে সত্য প্রকাশ করে দেবে বলে হুমকি দিয়েছে। এরা সেজন্য আসছে। আমরা আশেপাশে আছি, কোনো চালাকি করার চেষ্টা করলে সোজা জেল, মনে রাখিস। সাইমন শাসালো। ওদের দুজনকে ছেড়ে দেওয়া হলো। নিরাপদ দূরত্ব রেখে অনুসরণ করলো কয়েক ধাপ। আসগর সময় মতো এসেছে তোরা টাকা নিতে আসছিস? বলে বিশ্রী ভঙ্গিতে হাসলো আসগর। আমগো টেহা তিয়া দেন, আমরা যাইগা। পাবি, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে যে। সমস্যা তো আমরা বুঝবো না। কিন্তু সমস্যার তো সমাধান করা লাগে। তোরা এত বড় একটা ঘটনার সাক্ষী, ভবিষ্যতে এটা নিয়ে ব্ল্যাকমেল করবি না, তার গ্যারান্টি কি? এবার ভয় পেয়ে গেল আজম আর সোহেল। দেখেন স্যার, আকবর স্যারের কথা কাউরে কমু না, খালি পাওনা টাকা দিয়ে দেন, আমরা চইলা যামু। আকবর হোসেনের নামটা মাহিরদের শিখিয়ে দেওয়া, কথা বের করার জন্যে। আকবর স্যারের কথা তোরা কেমনে জানস? এখন তো তোদের আর বাঁচার অধিকার নাই। আকবর হোসেন স্যারের ডান হাত আমি, তারে রক্ষা করা আমার দায়িত্ব। বলেই পিস্তল বের করছিল, কিন্তু একটা গুলি এসে লাগলো আসগরের হাত বরাবর। ওর হাতের পিস্তল ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়লো। এবার পায়ে লাগলো আরেকটা। উল্টো পাশ থেকেও গুলি চলল। ব্যাটা একা আসেনি, সাথে দলবল নিয়ে এসেছে। এখানকার থানা ডিউটিরত পুলিশ প্রস্তুত ছিল, তারাও যোগ দিল। আজমা সোহেলকে সরিয়ে নেওয়া হয়েছে, আসগরকেও। সাইমন, মাহির আর ফিরোজকেও সরিয়ে দিল পুলিশ। পত্রিকার আলোকচিত্রী নিরাপদ দূরত্বে সরে গিয়ে ভিডিও ধারণ করছিল। আসগরকে বলা কথায় আকবরের জড়িত থাকার প্রমাণ আছে, সেটারই ভিডিও করা হয়েছে। আরও ফোর্স এসেছে। বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার পরে অবশেষে আকবরের লোক আত্মসমর্পণ করলো। একজন মারা গেছে, কয়েকজন আহত। আসগর কপাল চাপড়াচ্ছে, গবের দুটো ধরা পড়ে গেছে। এটা যদি আজ করতে পারতো, জীবনে এর চাইতে দুর্ধর্ষ কাজ করেছে। কিন্তু এখন কিনা এই আনারি লোকজনের কাছে এসে হিসেব ভুল হয়ে গেল। মাহির ওর কাছে এসে বলল, সবকিছুর বিনাশ আছে, পাপেরও। এই পথে চললে এরকম ভুলচাল হয়ে যায় আসগর আলী। যখন সময় শেষ হয়ে যায়, তখন খুরদার মস্তিষ্কও মরিচা ধরে যায়। সব প্রমাণ পুলিশের কাছে হস্তান্তর করা হলো। বাংলাদেশ টেলিভিশনের বিকেল 4টার খবরে প্রচার করা হলো এই অভিযান, এর পেছনের কারণ এবং উদ্দেশ্য। সাথে সৈয়দ আকবর হোসেনের কিছু কুকীর্তির কথা। রাত 8টার খবরেও দেখানো হবে। আগামীকালের পত্রিকায় আসবে খবরটা। আকবর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, কিন্তু ব্যাটা এখনো গা ঢাকা দিয়েছে। তার সন্ধানে পুলিশ জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে। সৈয়দ আকবর হোসেন এমনিতেই ভীষণ ক্ষুব্ধ নিজের পার্টির ওপরে। তাকে নমিনেশন না দিয়ে তার ভাষ্য মধ্যে একটা চ্যাংড়া পোলাকে দিয়েছে। তিনি দলের জন্য এত নিবেদিত, অথচ তাকে ধর্তব্যের মধ্যে নেওয়া হলো না। তার নানা রকম অপকর্মের খবর বাতাসে ভাসে। সেসবকে আমলে নিয়ে দলে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তিনি কিছুতেই মানতে নারাজ। তার বেশিরভাগ ক্ষোভ গিয়ে পড়েছে ইফতেখার আর তার পরিবারের উপরে। এদের কারণে সব জানাজানি হয়েছে।
এখন আসগরের বোকামির খবরে হাত মুঠো করে টেবিলে আঘাত করলো। এখন তিনি আছেন তার সেফ হাউসে, নিজের শহরে নেই। তার দেশে ফিরে আসায় ভুল হয়েছে। নমিনেশন ফর্ম কিনেছিলেন, সেটার ফলাফলের জন্য দলের হর্তাকর্তা থেকে শুরু করে প্রধানের সাথেও মিটিং করতে হয়েছে। কিন্তু এত নিবেদিত থেকে লাভ কি হলো? তার মতো যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে 2 দিনের এক পাতি নেতাকে এত বড় সুযোগ দেওয়া হলো। তিনি যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারেন, তবে মরণ কামড় না দিয়ে থামবেন না। দাঁতে দাঁত চাপলেন ধুরন্ধর পোড় খাওয়া দুর্নীতি আর কুকীর্তিতে অপ্রতিদ্বন্দ্বী সৈয়দ আকবর হোসেন। 1 সপ্তাহ পরে কোর্টে তথ্য প্রমাণের ভিত্তিতে মাহির, সাইমন দুজন রাঁধুনির মামলা খারিজ হয়ে গেল। আসগর এবং অন্যান্যদের বিরুদ্ধে নানা অপকর্মে তদন্ত হতে লাগলো। আকবরের খোঁজ অব্যাহত রইল। বহুদিন পরে আনন্দ বাড়িতে স্বস্তি ফিরে এলো। এনজিওর উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, এটাই সবচাইতে আনন্দের। তবে কিছু ক্ষতি হয়ে গেছে। অনেক শিশু স্কুলে আসতে ভয় পাচ্ছে। পিন্টুর মৃত্যু ওদের কাছে জীবন্ত। মৃদুলা, রীতিতা, সৌমি সবার বাড়ি গিয়ে আন্তরিকতার সাথে বোঝাতে লাগলো। সবাই না ফিরলেও কিছুদিনের মধ্যে বড় একটা অংশ ফিরে এলো। বাল্যবিবাহ বন্ধের জন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করলো। এর কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করতে ক্যাম্পেইন আবারও শুরু হয়েছে পুরোদমে। এখন নিয়ম করলো, কর্মী নেবার আগে একাডেমিক ডকুমেন্টের পাশাপাশি আগের কাজের জায়গা যদি একেবারে নতুন হয়, সর্বশেষ কোথায় ছিল সব ভেরিফাই করে নিয়োগ দেওয়া হয়। ইমি 10-এ উঠেছে, সিমি 9-এ। ওদের স্কুলে কোন বিভাগে পড়তে চায় তার একটা ফর্ম দিয়েছে। মা চান সে সায়েন্সে পড়ুক, কিন্তু ইমিকে সারাদিন পড়তে দেখে ওর ইচ্ছে করে না। প্রাইভেট ক্লাস, আবার বাসায় পড়া, দম ফেলার ফুরসত নেই ওর। এত ধৈর্য নেই বাবা। সবচাইতে ভালো হতো শুধু রিডিং শিখে পড়াশোনা কমপ্লিট করতে পারলে চমৎকার উপন্যাসগুলো পড়ে জীবন কাটিয়ে দেওয়া যেত। তৈলাক্ত বাসবে বানরের উপরে উঠানামা, চৌবাচ্চার নল খুলে দিয়ে পানি ভর্তি করার মতো অদ্ভুত অঙ্ক করতে হতো না। দূর, তুমি পড়তে বস। এবার পড়ার শব্দ বাড়িয়ে দিল, যদিও তা কেবল মাকে শোনানোর জন্য। নিজের মাথায় কিচ্ছু ঢুকছে না। কোলে 3 গোয়েন্দা রেখে টেবিলে বোরিং বইতে কি আছে তা কি আর মনে রাখা যায়? পান্থর সকালটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই। সকালে খাবার পরে টিউশনির জন্য বেরোচ্ছিল। ডাকপিয়নের সাথে দেখা হলো। একটা চিঠি, সাধারণ চিঠির মতো নয়। সে খুলল, আনন্দে চোখে জল এলো। ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার, কত প্রতীক্ষিত কাগজটা। রেগুলার চিঠি আসায় ডাকপিয়নের সাথে ওর ভালো সখ্যতা গড়ে উঠেছে। সুখবর নাকি ভাইজান? সুখবর, আমার চাকরি হয়ে গেছে। আপনি চলুন ভাই, মিষ্টি খেয়ে যাবেন। সামনের হোটেলে বসি। এত দারুণ একটা সুসংবাদ আমার কাছে এনে দিলেন, খালি মুখে কিছুতেই যেতে দেব না। ওর প্রবল উৎসাহ দেখে রাজি হয়ে গেল। কিসের চাকরি? বাংলাদেশ বেতারে সংবাদ পাঠকের। রেডিওতে খবর পড়বেন? উৎসাহী দেখা গেল ডাকপিয়নকে। এমন নির্ভেজাল আনন্দ দেখতে ভালো লাগে পান্থর। পান্থ পকেটে হাত দিয়ে দেখলো অল্প কিছু টাকা আছে। পুরো টাকা দিয়ে মিষ্টি কিনলো। কেনার পরে মনে হলো ওর নিজের পরিবার থেকেও নেই, মৃদুলা ছাড়া কেউ নেই ওর জীবনে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক বেয়ে। মেসের সবাইকে মিষ্টি বিতরণ করে মৃদুলার কাছে ছুটলো। এই খবর মিষ্টি মুখ করিয়ে সামনাসামনি বলতেই হয়, চিঠিতে নয়। বরাবরের মতোই আনন্দ বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে সংকুচিত হয়ে গেছে পান্থ। চাকরির হবার খবরটা মৃদুলাকে জানাবার উত্তেজনায় হুটহাট চলে এসেছে। এখন মনে হচ্ছে ভাবে আসাটা ঠিক হয়নি। বাড়িটা ভালো করে দেখলো পান্থ। নিজের অবস্থা চিন্তা করলো। তুলনা টানলে মৃদুলা হচ্ছে রূপকথার রাজকন্যা, আর পান্থ সেই রাখাল বালক। যদি বাড়ির কেউ মেনে না নেয়, সে দোষ দিতে পারবে না। কিন্তু এখন এসব ভাবনা থেকে বহু দূরে চলে গেছে ওরা। হৃদয় বিনিময় হয়ে গেছে। নিজের হৃদয় অন্যের কাছে জমা রেখে একেবারে শূন্য হয়ে বাঁচা যায় না। নিজের সবটুকু চেষ্টা দিয়ে মৃদুলার প্রতি সৎ থেকে সে এই বাড়ির মানুষগুলোকে রাজি করার চেষ্টা করবে। ভাবনা ঝেড়ে ফেলে কলিং বেল চাপলো পান্থ। গেট খুললো রাতুল। পান্ন ভাইয়া কেমন আছেন? ভালো রাতুল, তুমি কেমন আছো? ভালো। আসুন, ভেতরে আসুন। বাড়িতে কে কে আছে? মামারা নেই। সাইমন ভাইয়া, মাহির ভাইয়া, মায়া খালামণি ছাড়া সবাই আছে। ও বড় মামি আর রিদি ভাবিও নেই। পুরো বাড়ির বয়ান দিল রাতুল। মৃদুলা আছে তবে। ওরা ভেতরে যেতেই বসার ঘরে মৃদুলাকে দেখা গেল। সে ক্যাসেট প্লেয়ারে গান শুনছে আর সাথে সাথে গাইছে। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। ওকে দেখে থেমে গেল মৃদুলা। তখনও গানটা বাজছিল। উচ্ছ্বসিত ভঙ্গিতে এগিয়ে এলো মৃদুলা। সে কিছু বলার আগে পান্থ মিষ্টির প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, আমি চাকরি পেয়েছি মৃদুলা, বাংলাদেশ বেতারে সংবাদ পাঠকের চাকরি। আনন্দটুকু আনন্দ বাড়ি আর আনন্দ বাড়ির মেয়ের সাথে ভাগ করে না নিলে অপূর্ণ থাকে। তাই চলে এলাম খবর না নিয়ে। তুমি খুশি হয়েছো তো? তোমার খুশিতে আমি খুশি হব না? আমি ভীষণ খুশি পান্থ। দাঁড়াও, সবাইকে ডাকি।
তুমি বসো। কিছুক্ষণের মধ্যে শাহানা, রানু আর সৌমি এলো বসার ঘরে। পান্থর চাকরির খবরে তারাও খুশি হলেন। পান্থ রান্না মিষ্টি ওর সামনে খেলো সবাই। সাইমন আর মাহির যখন জেলে ছিল তাদের অনেক আত্মীয় স্বজন খোঁজ নিতেও ভয় পেয়েছে। নিজেদের এসব ঝামেলায় জড়াতে হবে ভেবে পান্থ তখনও মাঝে মধ্যে এসে খোঁজ নিয়ে যেত। বড় ভালো ছেলে, মায়া হয় তাদের। বিদায় দেবার সময় মৃদুলার সাথে এলো। সামনের মাসেই জয়েন করেই তোমাদের বাসায় প্রস্তাব পাঠাবো, তোমার হাত চাইবো। আমার হাত এখনো তোমার পান্থ। চাকরি হওয়া না হওয়ার সাথে সম্পর্ক নেই, তবে তোমার অর্জনে আমি ভীষণ আনন্দিত। আচ্ছা, তোমার বাড়িতে আমাকে মানবেন তো? ভয় হয় আমার। এত ভয় পেতে নেই, মনে বিশ্বাস রাখতে হয়। আমার তাদের উপর বিশ্বাস আছে। পান্থর স্বপ্ন আকাশ ছুতে ইচ্ছে করে। তুমি গান গাইতে পারো, বলনি তো কখনো। হেরে গলায়। ভালো লাগছিল, আমাকে একদিন শোনাবে? ঠিক আছে, শোনাবো। কবে? বিয়ের দিন রাতে। এত অপেক্ষা? সবুরে মেওয়া ফলে মহাশয়। আমার জয়েনিং এর দিন তোমাকে যদি দেখতে পেতাম। তোমার যেদিন জয়নি, আমি তখন ঢাকায় থাকবো। তুমি কোথায় উঠবে? প্রথমে ভেবেছিলাম মেসে উঠবো, এখন মনে হচ্ছে একটা ছোট্ট বাসা নিলে বন্ধ হয় না। এখন থেকে অল্প অল্প করে গুছিয়ে নিলাম না হয়। প্রথম 1 মাস মেসেই থাকো, পরে আস্তে ধীরে মনের মতো বাসা খুঁজে নেওয়া যাবে। মৃদুলা জানে পান্থের কাছে এখন টাকা নেই, সে দিতে চাইলেও নেবে না, যেহেতু ভাড়া অ্যাডভান্স দিতে হবে। এতদূর ভাবেও নি বোধহয়, সে মনে করিয়ে দিল না। কয়েক সপ্তাহ থেকে এই সৌমি কিছু পরিবর্তন খেয়াল করছিল। শিওর হবার জন্য শাহানা আর রানুর পরামর্শে সাইমনকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। রিপোর্টটা আনন্দের বার্তা বয়ে এনেছে। সাইমন আনন্দে কেঁদে ফেলেছিল। সৌমি নিজের পেটে হাত দিয়ে খুঁজে নিতে চাইছিল অন্য এক ছোট্ট প্রাণের অস্তিত্বকে। বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হলো। নতুনের আগমনী বার্তায় হৈ হৈ করে মেতে উঠল আনন্দ বাড়ি। সিমি চিৎকার করে বলল, আমি খালামণি আর ফুপু হচ্ছি। আমি মামা চাচা দুটোই হচ্ছি। রাতুলও যোগ দিল ওর সাথে। সবার উচ্ছ্বাস প্রকাশ শেষে যখন ওরা নিজেদের ঘরে নিজেদের একান্তে পেল, দৃঢ় মায়াময় আলিঙ্গনে বেঁধে নিল পরস্পরকে। এত আনন্দময় প্রাপ্তির দিনে এভাবে চোখ ভিজছে কেন? আশ্চর্য তো। তুমি জানো না কি উপহার দিলি আমাকে? এমন তুমি মেশানো অদ্ভুত বাক্য শুনে প্রগাঢ় অনুভূতির মধ্যেও হেসে ফেলল সৌমি। হাসো? হাসিস কেন? এসব কি? কোন সব? এই যে আধা তুই আধা তুমি, আবার গুলিয়ে খিচুড়ি। আমি ভাবলাম যে আসছে, তার জন্য তোকে একটু তুমি বলার প্র্যাকটিস করি, তাই এমন অদ্ভুত ভুলভাল প্রয়োগ সম্বোধনে যা আছে আমরা আজন্ম এভাবেই ডেকে এসেছি। থাকুক না, কিছু জিনিস পরিবর্তন না হলেই ভালো লাগে। ভালো করতে গিয়ে ভুল করেছি তাহলে? রাগ করিস কেন? আচ্ছা, যা বলতে ভালো লাগে বল। সাইমন সৌমির সামনে বসলো, ওর পেটে কান পেতে বলল, আজ থেকে অকারণে রাগ করব না, তোদের দুইজনকে কথা দিলাম। সৌমি সাইমনের মাথায় হাত রেখে বলল, মনে থাকবে। তুই আছিস তো, মনে করিয়ে দিবি। আমি তোকে পেলাম, এখন তোমার সাথে সাথে এত বড় উপহার পাচ্ছি। আমি ভীষণ খুশি সাইমন, খুশিতে কান্না পাচ্ছে। তোর কাঁধে মাথা রেখে কিছুক্ষণ কাঁদতে দিবে? এবার সাইমনের পালা। এবার তুই যে বললি তার বেলা? তোর এলোমেলো কথা শুনে এটা হয়েছে। তোর সাথে থাকার সাইড ইফেক্ট। ভালো কিছু হলে তোর নিজের ক্রেডিট, খারাপ হলে আমার কেন? আজ থেকে মিলমিশ যা, এই চেষ্টা আমরা কেউই করব না। বলে দুজনেই হাসলো অকারণেই। জানে এই কথা রাখা সম্ভব নয়, তবুও বলল। ঝগড়া করে এক ধরনের শান্তি পায় ওরা। নির্দোষ খুনসুটিতে তো কারো ক্ষতি হচ্ছে না। ওরা দিন গুনতে শুরু করলো এক ছোট্ট প্রাণের, যা ওদের ভালোবাসার উপহার। হৃদিতা মাহিরের বুকে মাথা রেখে শুয়েছিল, মাহিরের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আচ্ছা মাহির, একটা কথা জিজ্ঞেস করি। সিরিয়াস কিছু? যেভাবে আয়োজন করে অনুমতি চাইছো? তোমার কি মন খারাপ? মন খারাপ না তো, কেন? সাইমন ভাইয়া সৌমিয়াপুর বেবি হবে, তুমি ওদের বড়, বিয়েও আগে করেছো, তোমার এক্সপেকটেশন থাকাটা তো স্বাভাবিক। মাহির উঠে বসলো, এরপর হৃদিতার হাত ধরে বলল, হৃদিতা ওদের সন্তান হচ্ছে, এটা ভীষণ আনন্দের খবর আমাদের সবার জন্য। এর মধ্যে আমি মন খারাপ করব? ওদের মনে হয়েছে এখন ওদের সন্তান নেবার জন্য উপযুক্ত সময়। আমরা সময় নিচ্ছি। তোমার স্বপ্ন আছে জীবন নিয়ে, তুমিও চাই আমাদের সন্তান হোক। তবে আমাদের সমীকরণ ওদের চাইতে আলাদা। প্রত্যেকের দাম্পত্যের যে কোনো সিদ্ধান্ত তাদের নিজেদের পরিস্থিতির উপর হয়। আলাদা আলাদা গল্প থাকে সবার। ওদের এখন এলো বলেই আমাদেরও আসতে হবে এখনই, এমন তো কোনো মানে নেই।
আল্লাহ চাইলে তোমার স্বপ্নের পথে হাঁটার পরে আমাদের ঘরে আলো করে একজন আসবে রিদিতা। আমি তোমার স্বপ্নকে সম্মান করি। রিদিতার মনে হলো এই মানুষটাকে সে ভাগ্য গুণে পেয়েছে জীবনে। তুমি আমাকে কিভাবে এত বোঝো মাহির? তুমি বোঝো না? চেষ্টা করি। তাহলে এটুকু জানো, আমি সবসময় তোমার ইচ্ছাকে সম্মান করি, করব। দাম্পত্য দুজন মানুষের মধ্যে হয়, তাই মতামত দুজনেরই হয়। একপাক্ষিক মতামত চাপিয়ে দিতে গেলে কোথাও সুতো কেটে যায় হয়তো। ধরো, যদি আমি চাই। তোমার বয়স এখনো অনেক অল্প রিদিতা। পড়াশোনা করছো, রেস্টুরেন্ট দাঁড় করাচ্ছ, আমাদের সামলাচ্ছ। অন্তত আর 1 বছর যাক, এই হলো পরামর্শ। আমি ব্যক্তিগতভাবে তোমার পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেদিন তোমার নিজেকে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত মনে হবে, তখন হবে ইনশাল্লাহ। মানসিকভাবে মা হবার জন্য রিদিতা হয়তো এখন সত্যি প্রস্তুত নয়। শুধু সন্তান ধারণ আর জন্ম দেওয়া ছাড়াও অসংখ্য দায়িত্ব আছে। সে চায় সেসব সুন্দরভাবে পালন করতে। তার জন্য দরকার দৃঢ় মনোবল। এই বছর অ্যাডমিশন টেস্টে দেওয়ার প্রিপারেশন শুরু করতে পারো এখন থেকেই। আমি আর এসবে যাব না। আমি চাই পড়াশোনাটা দ্রুত শেষ হোক। মাহির মৃদু হাসলো। এই হাসিটা রিদিতার এত প্রিয়, মন ভালো হয়ে যায়। মৃদুলা ঢাকায় যাবার আগের দিন বাবা মায়ের ঘরে এলো। মা এখন ঘরে নেই। ইফতেখার পত্রিকা পড়ছিলেন। ওকে দেখে ডাকলেন কাছে। মৃদুলা গিয়ে তার পাশে বসলো। তিনি স্মিত হেসে জিজ্ঞাসা করলেন, কিছু বলবি মৃদুমা? মৃদুলা মাথা নাড়ালো। বল। তুমি পত্রিকাটা নামিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট কথা। তিনি হেসে ফেললেন। কথাটা শুধু আমাকে বলবি নাকি মাকেও? তোমাকে বলবো, তুমি মাকে বলবে। সিরিয়াস কিছু? টেনশনেরও। আচ্ছা বল, এই যে রেখে দিলাম। মৃদুলা বড় করে শ্বাস টেনে সংকোচ ছেড়ে বলল, বাবা, তুমি খুব দুঃখী কোনো মানুষ দেখেছো যাদের কেউ নেই? আশেপাশে কত মানুষ, অথচ তার কষ্টে কাদার মতো কেউ নেই, আনন্দ উদযাপনের কেউ নেই। এমন মানুষ দেখলে তুমি কি করতে? তুই দেখছিস এমন কাউকে? মৃদুলা মাথা নাড়ল। ইফতেখার সাহেব বললেন, সহানুভূতি হতো ভীষণ। শুধু সহানুভূতি? যদি দেখো সে মানুষটা তোমাকে তার জীবনের একমাত্র সম্বল হিসেবে অর্জন করতে চাইছে। ইফতেখার কিছু একটা ভাবলেন, এরপর বললেন, ছেলেটা কে? মৃদুলা চোখ নামিয়ে ফেললো। এরপর মৃদু গলায় বলল, তুমিও কি চেনো বাবা? পান্থ। প্রান্ত? নামটা বলে খানিকটা যেন ও গম্ভীর হলেন তিনি। মৃদুলার চিন্তা হলো। প্রান্ত? ও ভালো ছেলে, কিন্তু তুই সবকিছু ভেবে দেখেছিস? আমি ওর সাথে ভালো থাকবো বাবা, এটা আমার বিশ্বাস। এর বেশি কিছু ভাবার আছে? জীবনে অর্থনৈতিক সচ্ছলতারও দরকার আছে রে মা। অন্তত জীবনের বেসিক নিডস ফুলফিল করার জন্য যেটুকু প্রয়োজন। তোর জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে। তোর পড়াশোনা শেষ হবার আগে আমরা ভাবছি না বলে এগোচ্ছি না। তোদের কেরিয়ারও ভালো। ভালো ক্যারিয়ার যাদের, তাদের ভালোবাসার জন্য চারপাশে মানুষের অভাব নেই বাবা। কিন্তু একে ভালোবাসার জন্য কেউ নেই। কাদার সময় একটা কাঁদনি সাপোর্টের জন্য। নিরানন্দ একটা জীবন কাটিয়েছে সারা জীবন, কিন্তু মানুষ হিসেবে পান্থ চমৎকার, অনেস্ট। আমিও ভালো রেজাল্ট করেছি। মাস্টার শেষ হলে কিছু না কিছু করব। জীবনের যা কিছু চাহিদা আমরা দুজন মিলে সামলে নিতে পারবো। এটুকু বলতে গিয়ে অসংখ্যবার মৃদুলার গলা কাঁপলো। একটু থেমে নিজের চোখ টলমল করতে থাকা জলকে নিয়ন্ত্রণ করতে করতে বলল, ও বড় দুঃখী বাবা, ওর জীবনের এই অভাবটা আমি পূরণ করতে চাই বাবা। সহানুভূতি থেকে এসব ভাবছিস? অনেক সময় ইনফ্যাকচুয়েশন তৈরি হয়, কোনো এক সময় গিয়ে আফসোস হয়। শুধু সহানুভূতি নয় বাবা, আমি ওকে ভালোবাসি। ইফতেখার মেয়েকে অন্তর্ভেদী দৃষ্টিতে কিছুক্ষণ দেখলেন তিনি। বাবা, সন্তানের জন্য তার চিন্তা হয়, তবে সন্তানের সুখটাও গুরুত্বপূর্ণ। তিনি মৃদুলার মাথায় হাত রেখে বললেন, তোর দিকটা তো জানলাম, প্রান্তকে একদিন আমার সাথে দেখা করিয়ে দে। ওর দিকটাও জানা জরুরি। তাছাড়া ওর সাথে আমার এত ভালোভাবে আলাপও হয়নি। তুমি রেগে নেই তো বাবা? চিন্তিত, কিন্তু রেগে নেই। চিন্তা করো না বাবা, আমি খারাপ থাকবো না। মৃদুরে, তুই বড় হয়ে গেছিস মা, অনেক বড়। তুই পরের বার যখন আসবি প্রান্তর সাথে আমার আলাপ করিয়ে দিবি। মৃদুলা মৃদু হাসলো। ইফতেখারের মনে পড়লো মৃদুলা কখনো তেমন আবদার করেনি। বহু বছর আগে একটা ক্যারাটে শেখার আবদার করেছিল, বহু বছর পর আজ আরেকবার। তার মনে পড়লো কাজের জন্য বাইরে সময় কেমন করে হাত আঁকড়ে ধরতো ছোট্ট মৃদুলা। আধো আধো বলে সাথে যাবার জন্য বায়না জুড়ত। বাইরে থেকে এলে দৌড়ে এসে কোলে উঠতে চাইতো। তিনি পরিশ্রমের ক্লান্তি ভুলে যেতেন। ধীরে ধীরে বেড়ে উঠল তার চোখের সামনে তার ভীষণ আদরের মৃদুলা।
নিজের মেয়েকে তিনি চেনেন, ভীষণ বুদ্ধিমতী, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, তাই মেয়ের বিবেচনার উপরে তার ভরসা আছে। সেই ভরসাতেই তিনি নিষেধ করতে পারলেন না। পান্থর সাথে কথা বলে এরপর বাকি সিদ্ধান্ত নেবেন। মৃদুলা বেরিয়ে গেলেও তিনি চিন্তা থেকে বের হতে পারলেন না। মেয়েটা ভালো থাকবে তো? হৃদিতা কলেজ থেকে বের হয়ে হাঁটছিল হোটেলের দিকে, হঠাৎ করে মাহিরের ডাক শুনলো পেছন থেকে। আরে তুমি এখানে কোনো কাজে এসেছিলে? অনেক বড় কাজ। তুমি কোথায় যাচ্ছ? হোটেলে। আবার কোথায়? আজ যেও না। হৃদিতা হাঁটা থামিয়ে মাহিরের দিকে তাকালো। কেন? একদিন না কাজ করলে কি হয়? এই যে আমি যে আজ কাজ ফেলে এসেছি। তোমার মতলবটা কি? ঝেড়ে কাশো তো। আমার পুচকে বউটা পড়াশোনা করছে, হোটেল সামলাচ্ছে, সংসারও খেয়াল রাখছে। এসবের চক্করে সে ভুলে গেছে তার একটা বড় হাজবেন্ড আছে, তার সাথে একটু ঘোরাঘুরি করা যায়। মাহিরের মুখভঙ্গি অত্যন্ত সিরিয়াস। হৃদিতা ভালো করে তাকালোর মুখের দিকে, এরপর পাল্টা অভিযোগের তীর ছুড়ল। তো হাজবেন্ডের বুঝি অনেক ফুরসত? তুমিও তো বলতে পারতে, তাই না? আরেকটা কথা, বুড়ো হাজবেন্ডকে আমি মোটেও পুচকি নই। সেটাই তো সমস্যা, বড় বলেই রোমান্টিক থটস হারিয়ে যাচ্ছে। তোমার কি হয়েছে মাহির? কি হবে? এমন অদ্ভুত অদ্ভুত কথা কেন বলছো? সিরিয়াসলি বলি, মনে হলো অনেকদিন বাইরে একান্ত ঘোরাফেরা হয়নি, তার মধ্যে ঝামেলা গেল। অফিসে ঢোকার সময় একটা নবদম্পতিকে রিক্সা করে যেতে দেখে মনে হলো এই যে কলেজ হোটেল বাসা, বাসা হোটেল কলেজ করতে করতে তোমার হয়তো একঘেয়েমি চলে এসেছে। অন্তত সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন তো অন্যরকমভাবে কাটাতেই পারো। চলো রিক্সাটা কি। কিন্তু মায়া ফুপো একা। বললাম তো, একদিনে কাজে ঢিলেমি করলে কিছু হয় না। আমিও তো সময় বের করে চলে এলাম। সিনসিয়ার মাহির হঠাৎ কাজে ঢিল দিতে বলছে, আশ্চর্য ব্যাপার। প্রেমের জন্য এটুকু করাই যায়। কোন কনস্টিটিউশনে লেখা আছে বিয়ের পর প্রেম নিষিদ্ধ? হৃদিতা এবার হেসে ফেলল। মাহিরও হেসে ফেলল। এবার হৃদিতার বয়স অল্প, এটুকু বয়সে এত কিছু সামনে নিচ্ছে, বিশেষ করে রেস্টুরেন্টে অনেক সময় দিচ্ছে। রাতে পড়াশোনা করে, কিছুক্ষণ অ্যাসাইনমেন্ট করে। গতকাল রাতে মাথা ব্যথা ছিল মেয়েটার, ঠান্ডাও লেগেছে। মাহির ভেবে দেখেছে ওর কিছু সময় স্ত্রীর জন্য আলাদা রাখতে হবে, ব্যস্ততাকে ছুটি দিয়ে অন্যরকম একটা দিন। রিকশায় পাশাপাশি বসে হৃদিতা মাহিরের একটা হাত শক্ত করে ধরল। এই স্পর্শে মিশে আছে ভরসা, বিশ্বাস, মায়া, ভালোবাসা। মাহির ফিসফিস করে বলল, চিন্তা নেই, আমি মায়া ফুপাকে বলেই এসেছি। সৌমির বাবা এসেছেন, সবার সাথে কথা বলে সৌমির ঘরে এলেন কথা বলতে। সাবধানে থাকবি কিন্তু, সাইমন ফেরেনি। ফিরবে, অফিস ছাড়ার আগে টেলিফোন করেছিল। আসলে সবকিছু মিলে এনজিও তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেই। ওরা চেষ্টা করছে যতটা সম্ভব কাটিয়ে ওঠা যায়। আমার ছোট্ট মেয়েটা নিজেই মা হচ্ছে এবার। আমি ছোট নেই বাবা। যত বড়ই হও, বাবা মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না মা। কথা বলতে বলতে সাইমন চলে এলো। ছায়া মজা করে বললেন, তুই আমার মেয়ের খেয়াল রাখছিস তো? ফুপু, তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো রাখছে কিনা। মা, তোমার ভাতিজা একটু ঝগড়াটে হলেও যত্ন নিচ্ছে ঠিকঠাক। ছায়া তার হাজবেন্ডকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলে সাইমন তেলে উঠে জিজ্ঞাসা করলো, আমি ঝগড়াটে? জানিস না তুই? তুই তাহলে আলট্রা ঝগড়াটে। বিশেষণও আমার কাছ থেকে কপি করবি। বাংলা ভাষায় ঝগড়াটে ছাড়া আর কোনো শব্দ নেই। এটা কপি? এখনকার জন্য তাই। ঠিক আছে, তুই কাইজ্জাখোর। কি খোর? আমার হলে রুমমেট ছিল, ওর কাছ থেকে শব্দটা শিখেছিলাম। আজকে কাজে গিয়েছে। কে যেন প্রমিস করেছিল আর ঝগড়া করবে না। তুইও করেছিলি। সৌমির রাগি চোখে তাকালো। সাইমন হেসে সৌমির কাছাকাছি গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সরি। আমিও সরি। এবার কে কাকে কপি করলো? সৌমি সাইমনের চুল এলোমেলো করে দিয়ে বিছানায় গিয়ে বসলো। কিছু কিছু জিনিস সার্বজনীন। শুধু তোর বেলায়? বলেই জিভ কেটে এক কানে হাত দিয়ে ক্ষমা চাইমার ভঙ্গি করে সৌমির পাশে এসে বসলো সাইমন। ওদের এখন এক পৃথিবী প্রতীক্ষা, নতুন প্রাণের আগমনের কি স্বপ্নময় সময়। পান্থ জয়নিং আজ। মৃদুলা খুব সকালে উঠে পায়েস রান্না করেছে। পান্থ ঘন দুধের পায়েস খুব পছন্দ করে। সেদিন ওরা পছন্দ করে পোশাক কিনেছে পান্থর জন্য। মৃদুলা পার্কে এসে দেখলো পান্থ আগে এসে গেছে। নাস্তা সারতে সারতে এসে বলল, খুব টেনশন হচ্ছিল, প্রথম দিন তো সারা রাত ঘুম হয়নি। এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমি পারবো। আমার বিশ্বাস তুমি খুব ভালো করবে পান্থ। কি চমৎকার ভয়েস তোমার।
ভোজবাজির মতো সমস্ত চিন্তা সত্যি সত্যি হারিয়ে গেছে পান্থর। মৃদুলা পাশে থাকলে অদ্ভুত এক সঞ্জীবনী শক্তি পায় সে, ভেতরে কোথা থেকে যেন আত্মবিশ্বাস এসে ভর করে। মনে হয় মৃদুলা আশেপাশে থাকলে সে পৃথিবী জয় করতে পারবে। ওর শূন্য হৃদয়ে মেয়েটা সুধা ঢেলেছে, পূর্ণ করেছে ওকে, নিজেকে পরিপূর্ণ মানুষ বলে মনে হয় এখন। বাসায় ফেরার আগে থেকে হৃদিতার শরীর ম্যাজম্যাজ করছিল, মাথা ব্যথা ছিল তীব্র। শাহানা বললেন, পর্ব 54। রেস্ট করো, যাও। ইদানিং তুমি আর মায়া যা খাটুনি খাটছ, শরীরকে একটু বিশ্রাম দাও। হৃদিতার রুমে সে শুয়েছিল। কিছুক্ষণ পরে শাহানা খোঁজ নিতে এসে দেখলেন গা গরম হচ্ছে। তিনি কিছুক্ষণ মাথায় বিলি কেটে দিলেন। সন্ধ্যার পরে গা কাঁপিয়ে জ্বর এলো। মাহির ফিরে হৃদিতাকে অসময়ে শুয়ে থাকতে দেখে ডাকতে যাচ্ছিল, কিন্তু কপালে হাত দিয়ে থমকে গেল। হৃদিতা চোখ মেলে তাকালো মাহিরের স্পর্শে। সে উঠে বসার চেষ্টা করতেই মাহির বলল, অনেক জ্বর, ওঠো না। হঠাৎ এমন জ্বর? চিন্তিত হয়ে বলল মাহির। চোখ দুটো লাল হয়ে আছে, মুখ ম্লান, তবুও হাসার চেষ্টা করে হৃদিতা বলল, সিজন চেঞ্জের সময় এরকম হয় অনেক সময়। মাহির বালতি ভর্তি করে পানি এনে হৃদিতার মাথায় পানি ঢাললো। শাহানা দরজার বাইরে থেকে ডাকলেন। মাহির বেরিয়ে আসতে বললেন, হৃদির শরীরটা ভালো না, তখন ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। এখন কি অবস্থা? চাচি, ওর ভীষণ জ্বর। ও, আমি পানি দিয়ে যাচ্ছি। আমি দিয়েছি। ও, তুই তো এখনো কাপড় পাল্টাসনি, তুই ফ্রেশ হয়ে আয়। আমি হৃদির খাবার দিয়ে যাচ্ছি, ভাবি কাল আসবে বোধহয়। সাবেরি আর ইফতেখার গেছেন মাহিরের নানার বাড়িতে। ওর মামা অসুস্থ বেশ কিছুদিন থেকে, তাই দেখতে গেছেন। আচ্ছা, ঠিক আছে। ঔষধ খেতে হবে তো? মাহির নিজের হাতে হৃদিতাকে খাইয়ে দিল, ওষুধ বাড়িয়ে দিল। হৃদিতা বই নিয়ে বসছিল। এখন বই নিয়ে বসছো কেন? আমার পরশু একটা ক্লাস টেস্ট আছে, কিছুই পড়া নেই। আগে সুস্থ হয়, এরপর পড়বে। কিন্তু না পড়লে কিছু লিখতে পারবো না, খুব জঘন্য হবে পরীক্ষা। মাহির কিছুক্ষণ চুপচাপ হৃদিতাকে দেখলো। চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। সে বিছানায় এসে হৃদিতার পাশে বসে বলল, তুমি চোখ বন্ধ করে শো, আমি হেল্প করছি। কিভাবে? মাহির হাত থেকে বইটা নিয়ে নিল। হৃদিতা এবার বিনা প্রতিবাদে চোখ বন্ধ করলো। জ্বলছে ভীষণ চোখ দুটো, মাথা মনে হচ্ছে ছিঁড়ে যাবে। মাহির হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হৃদিতাকে টপিকগুলো পড়ে ডিসকাস করছিল। এক একটা টপিক কয়েকবার করে আলোচনা করছিল, যাতে না পড়লেও মনে থাকে। 3টা প্রশ্ন শেষ হতেই মাহির দেখলো হৃদিতা ঘুমিয়ে পড়েছে। সে উঠে লাইট বন্ধ করে দিল, গায়ে ঠিক মতো কাঁথা টেনে দিল। পরের দিনও জ্বর কমলো না। আজও মাহির হৃদিতার পড়া তৈরি করে দিল। যতক্ষণ পাশে থাকলো ততক্ষণ সম্ভব সেবা যত্ন করলো। কলেজে পৌঁছে দিল, এরপর আবার নিতে এলো। ওকে দেখে হৃদিতা মৃদু হাসলো। মাহির জিজ্ঞাসা করলো, পরীক্ষা কেমন হলো? মোটামুটি। যতটা খারাপ হবার কথা ততটা খারাপ হয়নি তোমার জন্য। আমার জন্য কেন? তুমি ভেবে হেল্প না করলে তো কিছুই লিখতে পারতাম না। তুমি ভালো মতো মনে রাখতে পেরেছো। তোমার মাথা ভালো বলে উতরে গেছো। যা হয়েছে তোমার নিজের জন্যই হয়েছে। এটুকু ক্রেডিট নিলে কিছু হয় না, তুমি নিতে না চাইলেও আমি দিলাম। মাহির ওর কপালে হাত দিয়ে বলল, আজ জ্বর কমে গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। একবার হোটেলে খোঁজ নিব। আজ একদম না, পুরোপুরি সুস্থ হয়ে তারপর যাবে। এখন তোমাকে নিয়ে বাড়ি যাব। লাঞ্চ আরে অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। মায়া ফুপু কয়দিন থেকে একা একা সামলাচ্ছে। এখন তোমাকে নিয়ে গেলে মায়া ফুপু আমাকে ঝাড়ি দেবে, বলবে তোমার খেয়াল রাখি না। আমি বলবো তুমি আমার অনেক খেয়াল রাখো, তাহলে কিছুই বলবে না। হৃদিতা, কোনো কিছুই পালিয়ে যাচ্ছে না। আগে শরীর ঠিক রাখো, এরপর যত ইচ্ছা কাজ করো। এত চিন্তা করো কেন আমায় নিয়ে? চিন্তা হয় আমার। হৃদিতার মাহিরের মুখ থেকে ভালোবাসি শুনতে ইচ্ছে হলো। কিছু কিছু শব্দ কেন যে মাঝে মধ্যে শুনতে ইচ্ছা করে। কেন হয় সেটাই জিজ্ঞেস করলাম। ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য চিন্তা হয় হৃদিতা। কথাগুলো পুরনো হয় না কেন? প্রতিবারই নতুন আবেদন তৈরি করে হৃদয়ে মস্তিষ্কে। মনে হয় এবার বুঝি প্রথম শুনছে। এই মুখে সারা জীবন ভালোবাসার কথা শুনলেও যেন ক্লান্তি আসবে না, আরও শুনতে ইচ্ছে করবে বারবার বারংবার। কি ভয়ানক এক অসুখ হলো হৃদিতার। ভালোবাসার অসুখ থেকে সে কখনো মুক্তি চায় না, থাকুক না গায়ে জড়িয়ে। হৃদয় ছুঁয়ে এসে আমৃত্যু লালন করবে এই অসুখ। সাইমন সৌমিকে এমনিতেই বুঝতে পারে না ঠিকঠাক, ইদানিং যেন আরও দুর্বোধ্য হয়ে উঠেছে মেয়েটা। এই মেঘ, এই রোদ্দুর এমন শরতের আকাশের মতো আনপ্রেডিক্টেবল হয়ে আছে। সে শুনেছে প্রেগন্যান্সির সময় নাকি এমন হয়, মুড বারবার বদলে যেতে থাকে। প্রমাণ পাচ্ছে সে এখন ধৈর্য ধরতে শিখেছে। ওদের সন্তানকে ভেতরে লালন করছে সৌমি। একজন মানুষের ভেতরে বেড়ে উঠছে আরেকটা মানুষ। পুরো কষ্টটা মেয়েটা একা করছে।
সাইমন চেষ্টা করছে সৌমির এই সময়টা আনন্দময় হোক। কাজ শেষে সোজা বাসায় চলে আসে। সব কথায় এখন ঝগড়া করে না। আগে ইচ্ছে করে স্ত্রীকে রাগিয়ে দিত, এখন চেষ্টা করে সে রেগে গেলেও রাগটাকে হাসিতে পরিণত করার। সময় মতো রুটিন চেক আপের জন্য নিয়ে যায়। এই মুহূর্তে করণীয় সম্পর্কে ডাক্তারের সকল পরামর্শ মেনে চলে। এই তো গতকালই সৌমিওকে জিজ্ঞাসা করলো, এত সভ্য হয়ে যাচ্ছিস কেন? বাবা হচ্ছি, আমাকে দেখে শিখবে তো, তাই। শুধু যে আসছে তার জন্য? হুম, তাকে যে পৃথিবীতে নিয়ে আসছে, পেটে ধারণ করছে, তার জন্যেও। সৌমি প্রশ্রয়ের হাসি হাসে। এই পাগলাটে ছেলেটাকে সে পাগলের মতো ভালোবাসে। যেভাবে ওর খেয়াল রাখছে, নিজেকে ভীষণ সৌভাগ্যবতী বলে মনে হয় ওর। প্রগাঢ় মায়ায় ওকে বেঁধে নিয়েছে সাইমন। রাতুল এসেছে আজ। সিমি ইমির সাথে ছাদে আড্ডা দিচ্ছে। শোনো, আমাদের বাড়ির সামনে যে নতুন ভাড়াটি এসেছে তাদের একটা মেয়ে আছে। আমার এক ক্লাস উপরে পড়ে যদিও, কিন্তু আমার মনে হয় মেয়েটা আমাকে পছন্দ করে। পছন্দ করে মানে? সিমি জিজ্ঞাসা করলো। পছন্দ মানে পছন্দ, একটু অন্যভাবে। তুই কি করে বুঝলি? আমাকে দেখলে হেসে কথা বলে, ব্যাগ বের করে আমাকে দেখলে হেসে কথা বলে ব্যাগ থেকে বের করে 2টি চকলেট দিয়েছে। হেসে কথা বললেই পছন্দ করে? সবাইকে দেখে তো হাসে না, আমাকে দেখে হাসে কেন? আমিও তো কয়েকজনের সাথে হেসে কথা বলি, তাই বলে আমি সবাইকে অন্যভাবে পছন্দ করি? ধুর, তোরা বুঝবি না, বয়স হয়নি বোঝার। আর তুই বড় হয়ে গেছিস, তাই না? শোনো, ছেলেদের অনেক ব্যাপার থাকে, তোরা বুঝবি না। ছেলেরা বুদ্ধুও হয়, হেসে কথা বললেই নাকি প্রেম হয়ে যায়। ওরা দুজন মিলে রাতুলকে নিজের যুক্তি থেকে টলাতে পারল না। ওর কিশোর হৃদয়ে কল্পনার জগতে আচ্ছন্ন। মেয়েটা চোখ তুলে ওর দিকে তাকালে যে কেমন লাগে, অদ্ভুত ভালো লাগে, মন ছেয়ে যায়। এরা কি করে বুঝবে? পান্থর সময়টা চমৎকার কাটছে। জয়েনের আগে পরে মিলিয়ে 1 সপ্তাহের গ্রুমিং সেশন ছিল। এরপর পুরোদমে কাজ চলছে। বেতন যদিও আহামরি নয়, এতে কিভাবে চলা যায় তারও পরিকল্পনা সে করেছে। মৃদুলার বাবার সাথে সে দেখা করেছিল। তিনি অনেক প্রশ্ন করলেও শেষ পর্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেছে। তার সাথে দেখা করতে হবে শুনে ভীষণ নার্ভাস হয়ে গেছিল পান্থ। তবে দেখা করার পরে তা কেটে গেছে। বিয়ের পর একটা ছোট্ট বাসা ভাড়া নিবে, যেখানে ওরা দুজন সংসার সাজাবে। টোনাটুনি সংসার। 2-1 মাস পর পর একটা তাঁতের শাড়ি, প্রতিদিন খোপায় গোজার জন্য একটা করে বেলি বা বকুল ফুলের মালা, কাচের চুড়ি, টিপের পাতা, এসব সে দিতে পারবে। সে নিজের কল্পনায় একটা ছবিও এঁকে ফেলেছে সংসারের। ছোট্ট ঘরটায় যদি একটা দক্ষিণামুখী বারান্দা থাকতো, রাতে সেখানে বসবে ওরা। দক্ষিণা বাতাসের সাথে ভেসে আসবে অজস্র ফুলের সৌরভ। পৃথিবী লাবি জ্যোৎস্না ভিজিয়ে দেবে ওদের। জ্যোৎস্নায় অবগাহন করতে করতে মৃদুলার উদ্ভাসিত হাসি মুখটা স্পষ্ট দেখতে পেল সে। মৃদুলার হাতের কাছের চুরির রিনিঝিনি শব্দটাও কি স্বপ্নময় একটা সংসারের ছবি। জ্যোৎস্নায় ডুবে থাকা স্নিগ্ধ উদ্ভাসিত মৃদুলা এক পশলা শান্তির বৃষ্টি হয়ে ঝরে যায় পান্থর স্নেহ বুভুক্ষ নিঃসঙ্গ মরুভূমির মতো উষর হৃদয়ে। এই স্বপ্ন আরেকটু দূরে, হাত ছোঁয়া দূরত্ব। আজ শুক্রবার মৃদুলার সাথে দেখা করতে যাবে বলে বেরোচ্ছিল, এর মধ্যেই খবর হলো ওর সাথে কেউ একজন দেখা করতে এসেছে। পান্ত, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বলে ঢাকায় এলাম, বাইরে কোথাও বসি, চলো। এসে দেখলো মাহির বসে আছে। মাহিরের কথায় পান্থ চিন্তিত হলেও সেটা প্রকাশ করলো না। মৃদু হেসে বলল, হ্যাঁ চলুন ভাইয়া। মাহির আর পান্থ হাঁটতে হাঁটতে কিছু দূর এসে একটা রেস্টুরেন্টে ঢুকলো। এতক্ষণ কুশল বিনিময়ে নতুন চাকরি কেমন চলছে এসব নিয়ে কথা হচ্ছিল। ওরা কফি অর্ডার করলো। এরপর মাহির সিরিয়াস ভঙ্গিতে বলল, পান্থ, বাবার কাছে তোমার আর মৃদুর বিষয়টা জানলাম। মৃদু আমার ভীষণ আদরের, ওর পছন্দের উপর আমার ভরসা আছে। তোমাকে যতদূর চিনেছি তুমিও খুব ভালো একটা ছেলে, তবু খুব প্রিয় অমূল্য কিছু কারো হাতে দিচ্ছি, সেটা যাচাই করে নেওয়া বড় ভাই হিসেবে আমার দায়িত্ব। তুমি অন্যভাবে নিও না প্লিজ। পান্থ প্রথমে মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলো, এরপর সোজা মাহিরের চোখে চোখ রেখে বলল, না ভাই, আমি কিছু মনে করিনি। আমি আপনার জায়গা থেকে আপনার কনসার্ন হবার বিষয়টা ধরতে পেরেছি। তুমি মৃদুকে কতটা ভালোবাসো পরিমাপ করে দেখিনি কখনো, মুখে প্রকাশও করতে পারবো না। এই অনুভূতি প্রকাশের মতো শব্দ হয়তো তৈরি হয়নি এখনো। তবে কখনো যদি প্রমাণ করার সুযোগ হয়, আমি আমার সমস্ত টুকু দিয়ে হলেও প্রমাণ করব নিজেকে। মাহির অন্তর্ভেদী দৃষ্টিতে পান্থকে পর্যবেক্ষণ করছিল। খুব সহজ গলায় অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিল ছেলেটা। তবে এই গলায় আবেগের ওঠাপড়া ধরতে অসুবিধা হলো না মাহিরের। মনে হলো কথাগুলো হৃদয় থেকে উৎসারিত, কোথাও মেকি বাহুল্য নেই। সে সন্তুষ্ট হলো, ভেতরে ভেতরে নির্ভর হলো মাহির। স্বস্তিও পেল। মৃদু হাসলো সে। এরপর বলল, মৃদু বাস্তববাদী হলেও ভীষণ সংবেদনশীল,
ওকে কখনো কষ্ট দিও না, তাহলেই হবে। ভাইয়া, জেনে শুনে কেউ নিজেকে কি কি করে কষ্ট দিতে পারে? মৃদুলাকে কষ্ট দিতে গেলে আমি নিজে ভেঙে চুরে যাব, তাই সেই দুঃসাহস আমার কখনো হবে না। সন্তুষ্টির হাসি ফুটল মাহিরের মুখে। বিল দিচ্ছিল পান্থ বলল, ভাইয়া, আজ আপনি আমার গেস্ট, বিলটা আমি দিই প্লিজ। মাহির ওয়ালেট পকেটে রেখে দিয়ে ইশারা করলো পান্থকে দিতে। এরপর বেরিয়ে আসতে আসতে মাহির বলল, তুমি সামনে ফ্রি আছো কবে? ফ্রি? এই তো। একদিন সময় নিয়ে আমাদের বাড়িতে আসো, একটা চূড়ান্ত আলোচনা হোক। বিয়ের ডেট ফিক্সড করতে হবে তো। জি ভাইয়া, হ্যাঁ, আমি সময় বের করে দেব। এক্সাইটেড হয়ে বলতে গিয়ে তোতলানোর মতো হয়ে গেল কথাগুলো। কাজ চাপড়ে দিয়ে মাহির বলল, বেস্ট অফ লাক পান্থ, শুধু জানিও কবে আসবে। পান্থর মনে হলো সে স্বপ্ন দেখছে। মৃদুলার পরিবারের আপত্তি নেই, খুব শীঘ্রই পরিবারহীন পান্থের একটা পরিবার হবে। এত খুশিতে অযথায় কেন যে চোখ ভিজে আসছে। তাহির অফিসে কাজ করছিল, লাঞ্চ আওয়ারে বেরোচ্ছিল, দেখলো স্নিগ্ধা এনামুলের সাথে প্রায় ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিল কিছু একটা নিয়ে। পাশ থেকে একজন কলিগ বলল, তাহির সাহেব, আপনার কথা ভাবলে খারাপই লাগে। পরিবার ভাঙলো আপনার, যার জন্য ভাঙলো সেও আপনাকে ছেড়ে এখন অন্য ডাল খুঁজে নিয়েছে। সো স্যাড। এমনিতেই কর্মক্ষেত্রে ইদানিং নানান প্রতিবন্ধকতা আসছে, এর মধ্যে এসব কথা স্নিগ্ধার বেইমানি মিলিয়ে নিজের মেজাজ কাজ নিয়ন্ত্রণ করতে পারল না। সে স্নিগ্ধার কাছে গিয়ে দাঁড়ালো। ভালোই চলছে দেখছি, কয়টা লাগে? স্নিগ্ধা দপ করে জ্বলে উঠল। অফিসে সিন ক্রিয়েট করতে শুরু করেছো? এই প্রশ্ন তোমার মুখে মানায় না। তা মানবে কেন? নষ্ট মেয়ে মানুষের মুখে জ্ঞান শুনতে হবে এখন? শুধু মেয়েরাই নষ্ট হয়? তাদের সাথে যারা পা হরকায় তারা নষ্ট নয়? তুমি আরো জঘন্য। বউ ছাড়তে পেরেছ, সন্তান ছেড়েছ, ভবিষ্যতে যে আসবে তাকেও ছাড়বে না, তার নিশ্চয়তা কি? নিজের চরিত্র আগে ঠিক করো, চরিত্রহীন জানোয়ার একটা। তাহিরের হঠাৎ কি হলো সে জানে না। সে এগিয়ে গিয়ে স্নিগ্ধার গলা চেপে ধরল সর্বোচ্চ শক্তি দিয়ে। যার জন্য তার চরিত্র নিয়ে লোকে কথা বলে, তার মুখ থেকে এই তকমা ওর হজম হয়নি। সবাই লাঞ্চের জন্য বেরোচ্ছিল, কিন্তু এখানে তামাশা দেখতে অনেকেই দাঁড়িয়েছিল। যেহেতু খোলা জায়গায় বিনা টিকিট এমন নাটক চলছে, সেখানে দর্শকের অভাব হয় না। অনেকেই ছুটে এসে ছাড়িয়ে নিল, কিন্তু স্নিগ্ধার অবস্থা রীতিমতো খারাপ। সে হাঁপাচ্ছে, গলায় দাগ বসে গেছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে এলো। স্নিগ্ধা নারীর উপরে সহিংসতা মামলা দায়ের করবে, প্রত্যক্ষদর্শীর অভাব ছিল না। তাদের সাক্ষ্য নেওয়া হলো, তাহিরকে থানায় নিয়ে যাওয়া হলো। কোনোভাবেই জামিন হলো না। দুদিন পর জানলো বিভাগীয় মামলা হয়েছে, চাকরিটাও থাকবে না। সামনে আদালতে শুনানি আছে, কমপক্ষে 6 মাস বা 1 বছরের জেল হতে পারে। তাহিরের মনে হলো গলা টিপে ধরার জন্য শাস্তি তো ভোগ করতেই হচ্ছে। স্নিগ্ধাকে একেবারে খুন করে জেলে এলে হয়তো শান্তি পেত। সে অপেক্ষা করছে নিজের শান্তির জন্যে। কথার মুখটা ভেসে উঠল মানুষপটে। ছুটে এসে ওর কোলে উঠত মেয়েটা। যেটুকু সম্মান সন্তানের কাছে বেঁচে ছিল, সেটুকু একেবারে ধূলিসাৎ হয়ে গেল। কোনোদিন কি সে মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবে? মায়ার শান্ত মুখটাও মনে পড়ল, এমন এক সময় যখন আর কিছু করার নেই। একটা সাজানো স্বপ্নময় সংসার হতে পারত ওর, যদি স্নিগ্ধার প্রলোভনে না পড়তো। আগামীকাল পান্থ আসবে আনন্দ বাড়িতে। বাড়ির আদরের মৃদুলার বিয়ের তারিখ ঠিক হবে, তাই সাজ রব পড়ে গেছে। পান্থকে আমন্ত্রণ জানিয়ে আয়োজনে কোনো কমতি রাখতে চান না কেউ। ছেলেটা বলা যায় একাই মানুষ হয়েছে। মৃদুর সাথে বিয়ে হলে যে সে এই পরিবারেরই একজন হবে, তার জন্য আয়োজন যে কোনো কমতি না থাকে। সাবেরি, শাহানা আর রানু মায়ের সাথে পরামর্শ করে বাজারে লিস্ট করলেন। মায়া এখন রান্নায় বেশ অভিজ্ঞতা দিচ্ছে। সাইমন আর মাহির আজ আগে চলে এসেছে অফিস থেকে, সব গোছগাছ করতে হবে তো। ইমি প্রাইভেট পড়তে যেতে চাইছিল না। রানু ধমকে পাঠালেন, এইটুকু সময় পরে ফিরে এসে এসবে সামিল হতে পারবে, তা না খালি ছুতো খুঁজে বের করে। গোছগাছ করতে করতে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। সৌমি বলল, চলো লুডো খেলি। সবাই সম্মত হলো, শুধু মৃদুলা নিজের ঘর থেকে বেরোলো না। কেন যেন লজ্জা করছে ভীষণ। সে তো এমন লাজুক লতা নয়, তবুও কেন যে অচেনা লজ্জায় সে ভিড়ছে। মাহির, সাইমন, হৃদিতা আর সৌমি লুডো খেলতে শুরু করলো। রান্নাঘর থেকে জোর আগামীকাল রান্নার আলোচনা ভেসে আসছে মা চাচিদের। খেলা বেশ জমে উঠেছে। এর মধ্যে সৌমির গুটি গন্তব্যে ঢোকার এক ঘর আগের ঘরে থেকে খাওয়া পড়ল, এবং এই মহান কাজটি যিনি করলেন তিনি সাইমন। আমার গুটি ছাড়া আর কোথাও তোর চোখ যায় না? মানে কি, খাওয়া পড়লে খাবো না? এটা খেলা, জেতার জন্যই খেলছি, ওকে? সৌমি চোখ দিয়ে অগ্নিবর্ষণ করলো, এরপর আবারও খেলায় মনোযোগ দিল।
কিছুক্ষণ পর হৃদিতার একটা গুটি কাটা পড়তে যাচ্ছিল মাহিরের দিয়ে। মাহি সেদিকে একবার তাকিয়ে অন্য একটা চাল দিল। সাইমন প্রায় তার স্বরে চেঁচিয়ে বলল, মাহির, তুই কি জোড়াই খেলছিস নাকি ভাবির গুটি বাঁচিয়ে দিলি শালা? মাহি হৃদিতার দিকে একবার তাকালের পর সাইমনের দিকে তাকিয়ে ইনোসেন্ট মুখ করে অবাক হওয়ার ভঙ্গি করে বলল, ও আমি খেয়াল করিনি। আচ্ছা এরপরের বার। হৃদিতার সন্তর্পণে হাসি চাপলো, মনে মনে বলল মিথ্যু। সাইমন সন্তুষ্ট হতে পারল না, সে মাথা নেড়ে বলল, এরকম স্বজন প্রীতি করলে হয়? সৌমি এবার ফোঁস করে উঠল, সবাই তোর মতো নাকি? বইয়ের প্রতি মায়া নাই? খেলার সাথে মায়ার কি সম্পর্ক? আজব। তুই বুঝবি না বুদ্ধু। ঝগড়া না করে চাল দে তো তোরা। আবারও খেলায় মনোযোগ দিল সবাই। মৃদুলা সবার উৎসাহ দেখছিল দূর থেকে, মনে মনে স্বপ্ন বুনছিল কাঙ্ক্ষিত দিনের। পান্থ একটা পাঞ্জাবি পরে এসেছে আজ, ওকে সাইমন গিয়ে ভিতরে নিয়ে এলো। আজ আনন্দবাড়ির সবাই উপস্থিত। বিয়ে ঠিক করতে ওর সাথে আসার মতো তেমন কেউ নেই, একা একা আসতে হয়েছে। ওর বাবার মুখটা মনে পড়লো একবার, তিনিও ওর খোঁজ পর্যন্ত করেননি এতদিনে। মা থাকলে নিশ্চয়ই খুশি হতেন আজ। আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা? ঢোকার পরে সাবিরি জিজ্ঞাসা করলেন কথাটা। না আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা, যাও গিয়ে বসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। পান্থ নিজের হাতে পড়া ঘড়িতে সময় দেখলো, দেরি করেছে কিনা। ঠিক সময় এসেছে। এই ঘড়িটা মৃদুলার দেওয়া উপহার, সে খুব যত্ন করে রেখেছে। কিছুক্ষণ আলাপের পরে মৃদুলাকে নিয়ে এলো সৌমিয়া। হৃদিতা শাড়ি পরেছে মেয়েটা। পান্থ আর চোখে একবার তাকিয়ে দেখেছে। সবার উপস্থিতিতে সরাসরি তাকাতে লজ্জা লাগলো, ওদিকে চোখ সরিয়ে নেওয়াও দায়। কি এক দুর্বিপাক। শুভ কাজে দেরি করা নাই ভালো, কারো আপত্তি না থাকলে যত দ্রুত সম্ভব বিয়েটা করে হয়ে গেলেই ভালো। প্রান্ত, তোমার কি মত? আঙ্কেল, এখানে আপনারা প্রত্যেকেই আমার গুরুজন। আমার তো কোনো অভিভাবক নেই। আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাতে আমার পূর্ণ সম্মতি আছে। তাহলে সামনে শুক্রবারের পরেই শুক্রবার হোক, তোরা কি বলিস? সবার সম্মতিক্রমে 15 দিন পরে শুক্রবার মৃদুলা আর পান্থের বিয়ের দিন ধার্য করা হলো। এরপর খাওয়া দাওয়া হলো, ফেরার সময় হলো। পান্থ একটা আংটি কিনেছে, সেটা বের করতে পারলো না, সংকোচে। সে ফিরে আসবে। মৃদুলা হঠাৎ বলল, দাদু আমি একটু কে এগিয়ে দিয়ে আসি। ইমতিয়াজউদ্দিন সাহেব স্মিত হেসে বললেন, ঠিক আছে যা। মৃদুলা পান্থের পিছু নিয়ে বেরিয়ে এলো। গেটের কাছাকাছি এসে প্রান্ত মৃদুলার দিকে তাকালো, কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল। এরপর অস্ফুটে স্বরে বলল, তোমাকে শাড়িতে ভীষণ সুন্দর লাগছে মৃদুলা। চলো তোমাকে আমি দিয়ে আসি। ওরা গেট পেরিয়ে এলো। মৃদুলা বলল, তোমাকে একান্তে কিছু বলতে ইচ্ছে করছিল, আসলে সবার সামনে ভীষণ লজ্জা লাগছিল কথা বলতে, ভাবলাম বাইরে গিয়ে বলি। আমারও তোমাকে কিছু দেবার আছে মৃদুলা। কি? ওরা হাঁটতে হাঁটতে সামনের গলি পেরিয়ে বড় রাস্তার পাশে চলে এসেছে। ওই পাশে একটা ছোট্ট পার্কের মতো জায়গা আছে, সেখানে এসে দাঁড়ালো ওরা। রাস্তার পাশে গাছপালা ছাওয়া জায়গাটা, বসার জন্য বেঞ্চি আছে। বর্ষার আগেই আমরা এক হচ্ছি মৃদুলা। এবার বর্ষাটা আমরা একসাথে উদযাপন করব। আনন্দবাড়ির মেয়ে, এটা তোমার জন্য। আংটি এগিয়ে দিয়ে বলল পান্থ। মৃদুলা হাত বাড়িয়ে দিয়ে বলল, পরিয়ে দাও। মৃদুলার অনামিকায় আংটিটা পরিয়ে দিল পান্থ। এই সময় অঘটনটা ঘটলো। ওদের পাশ দিয়ে ভীষণ গতিতে একটা বাইক বেরিয়ে গেল। যাবার আগে কিছু একটা ছুড়ে দিল মৃদুলাকে লক্ষ্য করে। কিছু বুঝে ওঠার আগে আর্তচিৎকার করে উঠল সে। পান্থ সাথে সাথে ধরল মৃদুলাকে, তরপাচ্ছে মেয়েটা। পান্থর সব অন্ধকার হয়ে আসতে লাগলো চারিদিকে। অ্যাসিড ছুড়ে দিয়েছে বাইক থেকে। পান্থর পৃথিবীটা সংকুচিত হয়ে আসছিল যেন চারিপাশ থেকে। পৃথিবীর সব আলো নিভে গিয়ে নিকষ আধারে যেন ঢেকে গেছে নিমিষে। মৃদুলার আর্তচিৎকারে আশেপাশে কিছু লোকজনের তৎপরতায় মোটরসাইকেল আরোহী দুজনকে ধরা হয়েছে। গণপিটুনির এক পর্যায়ে অপরাধ স্বীকার করেছে এবং টাকা পেয়েছে, যার কাছ থেকে সেই লোক সৈয়দ আকবর হোসেনের কাছের লোক, অপকর্মের সহযোগী। জনরোষ গিয়ে পড়ল সৈয়দ আকবর হোসেনের উপর। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে। এখানে যখন এত কিছু ঘটেছে, একই সময় এই পৈশাচিক আক্রোশের শিকার হওয়া মৃদুলা চিৎকারের সাথে সাথে পান্থ গিয়ে ধরল ওকে। অ্যাসিড বোঝার সাথে সাথে যত বড় ধাক্কা লাগুক নিজের মস্তিষ্ককে কাজে লাগাবার চেষ্টা করলো। রেডিওতে কাজ করার সুবাদে প্রতিদিন অ্যাসিড সন্ত্রাস বিরোধী বুলেটিন প্রচার করা হয়। অ্যাসিড দগ্ধ হলে করণীয় কি তা মাথায় খেলে গেল। ততক্ষণে অনেক লোক জমা হয়ে গিয়েছিল, যার একটা অংশ বাইকের পিছু নিল, আরেকটা অংশ এখানে আছে। পান্থ চিৎকার করে কাতর গলায় বলল, পানি, পানি, কেউ প্লিজ পানি দিন। সে বলার আগে কয়েকজন পানি আনতে চলে গিয়েছিল। পান্থ মৃদুলার হাত শক্ত করে ধরে আছে যাতে আক্রান্ত জায়গায় হাত না লাগে। অমানসিক যন্ত্রণায় মৃদুলা হাত ছাড়াবার চেষ্টা করছে। প্রান্তর চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু সেটা মৃদুলাকে বুঝতে দিতে চাইছে না কেন মৃদুলার গায়ে লাগলো।
ওর গায়ে কেন লাগলো না? এত যন্ত্রণা কি করে সহ্য করবে মেয়েটা? হাসপাতালে নিতে হবে। মৃদুলা এলাকায় বেশ পরিচিত, অনেকেই পরিবারকে পছন্দ করে। তারা দ্রুত গাড়ির বন্দোবস্ত করলো। পান্থ পানি গাড়িতে বসেও যতক্ষণ পারে পানি ঢেলে গেল আক্রান্ত স্থানে। আমি মরে যাচ্ছি পান্থ। কিচ্ছু হবে না, আল্লাহ সব ঠিক করে দেবে। মনে মনে যত দোয়া জানে সব পড়ছিল পান্থ, আর মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইছিল। আল্লাহ, এই মেয়েটা কখনো কারো ক্ষতি করেনি, ওকে সাহায্য করো, ওর যন্ত্রণা কমিয়ে দাও আল্লাহ। নিজেকে ব্যর্থ অকর্মণ্য বলে মনে হলো পান্থর। ওর বাবা ঠিকই বলতেন, নইলে ওর জীবনের শ্রেষ্ঠ সম্পদ যাকে সে এতটুকু নিরাপত্তা দিতে পারল না। এই তো হাসছিল প্রাণবন্ত মৃদুলা, মুহূর্তে হায়নার হিংস্র থাবায়। আর কিছু ভাবতে পারে না পান্থ। কিছুক্ষণের মধ্যে আনন্দবাড়ি সবাই এসে হাসপাতালে ভিড় করলো। ততক্ষণে মৃদুলার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছিল। এই মানুষগুলোর সামনে পান্থ কি করে দাঁড়াবে, যারা বিশ্বাস করে তাদের প্রিয় সন্তানকে, বোনকে ওর সাথে বেঁধে দিতে সম্মত হয়েছিল। প্রত্যেকে ভীষণভাবে মুষড়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শিফট করতে পরামর্শ দেওয়া হলো। সৌমি প্রেগনেন্ট, দাদু অসুস্থ, তাদের অরক্ষিত অবস্থায় রেখে সবাই যেতে পারবে না। ইশতিয়াক আর শাহানা থেকে গেলেন তাদের সাথে। সিমি ইমিকেও নেওয়া হলো না। ছায়া আর রাতুলকেও রেখে যাওয়া হলো। বাকিরা রওনা হলো ঢাকায়। মৃদুলা এখন অচেতন। পান্থকে যদিও কেউ দায়ী করলো না, কিছু বললো না, তবুও সে নিজেকে গুটিয়ে রেখেছে। অ্যাম্বুলেন্সে তোলার পরে শুধু একবার ইফতেখার সাহেবকে অনুরোধ করেছিল। আঙ্কেল, আমি ওর সাথে থাকতে পারি প্লিজ? তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। সাইমন, রিদিতা, মাহির, মায়ার পান্থ উঠল এটাতে। বাকিরা গাড়িতে যাচ্ছেন। সাবিরি একবার মূর্ছা গিয়েছিলেন। তিনি শক্ত ধাতের মানুষ, কিন্তু নিজের মেয়ের এই অবস্থা তিনি সইতে পারেননি। এখন তিনি ইফতেকারের কাঁধে মাথা রেখে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন। ইফতেকার সাহেব নিজেও ভালো নেই। এই যে তার মেয়েটা নিজের ভালোবাসার মানুষের কথা তাকে জানালো, আজকে ভীষণ উচ্ছ্বসিত ছিল, প্রাপ্তির আনন্দে ঝলমল করছিল। আমার মেয়ের সাথে এমন কেন হলো ইফতি? পলিটিক্স খুব জঘন্য হয়ে উঠে বেশিরভাগ সময়ে। এরা মানুষকে নিয়ে রাজনীতি করে, মুখে বলে সব জনগণের জন্য, ভোট পাওয়ার পর অজস্র মিথ্যা কথা বলে, অথচ জনগণের জীবনের মূল্য এদের কাছে পিঁপড়ার জীবনের চাইতেও নগণ্য। স্বার্থে আঘাত লাগলে এরা মানুষ মেরে ফেলতে দ্বিধাও করে না। ওই নরপিচাস ধরা পড়েছে। দাঁতে দাঁত চেপে বলল সাবেরি। ধরা ওকে পড়তেই হবে সাবেরি। এত জঘন্য অপরাধ করে কেউ পার পায় না। ওকে নিশ্চিত না করে এবার আমি দম নেব না। একজন ভেঙে পড়া অসহায় বাবা দৃঢ় প্রতিজ্ঞা ঝরল তার গলায়। চলন্ত বাইক থেকে ছোড়া হয়েছিল বলে পুরোপুরি লক্ষ্য ভেদ করতে পারেনি ওরা। বাম পাশে থুতনির নিচে থেকে গলার একটা অংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাথে সাথে দীর্ঘ সময় ধরে পানি ঢালায় বার্নের পরিমাণও খানিকটা কমেছে। তবে থুতনি থেকে গলা পর্যন্ত প্রায় 4 আঙ্গুলের মতো জায়গা ঝলসে গেছে। চিকিৎসা চলছে। ডাক্তার বলেছে, শারীরিক চিকিৎসার পাশাপাশি পেশেন্টের মানসিক সাপোর্ট এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। এই ধরনের পেশেন্টরা মানসিকভাবে ভেঙে পড়েন, আত্মহননের চিন্তা মাথায় আসে, নিজের সৌন্দর্য হারাবার চিন্তা সাবকনশিয়াস মাইন্ডকে প্রভাবিত করে। সার্বক্ষণিক সাপোর্ট প্রয়োজন হয়। সেদিন এই সন্ধ্যায় খবর পাওয়া গেল সৈয়দ আকবর হোসেন পালাবার সময় উত্তেজিত জনতার হাতে ধরা পড়েছে। তার উপরে ক্ষিপ্ত মানুষের অভাব নেই। অসংখ্য মানুষের ক্ষতি করেছে এই মানুষরূপী পিশাচ। ইফতেখার সাহেব আইন জনগণের হাতে তুলে নেওয়া সমর্থন করেন না, কিন্তু আজ তার ভেতরে গণধোলাইতে মৃত সৈয়দ আকবর হোসেনের জন্য কোনো অনুভূতি কাজ করলো না, বরং তার মনে এক ধরনের স্বস্তি কাজ করলো। তবে মেয়ের এই অবস্থায় তিনি কিছুতেই খুশি হতে পারলেন না। সৈয়দ আকবর হোসেনের মতো কিট হাজারবার মরলেও তার মেয়ের ওই মিষ্টি হাসি, নিটল মুখটা আর ফিরে আসবে না। পিপিলিকার পাখা গজায় মরার জন্যে, তারপরেও যে এরা ভুল থেকে কেন শিক্ষা নেয় না। পাখা গজানো মাত্রই বেপরোয়া উঠতে শুরু করে। শুধু ভুক্তভোগী নয়, তাদের মতো কিছু সাধারণ মানুষ যারা রাজনীতির মারপ্যাচে কখনোই জড়ান না। মৃদুলার কেবিনের বাইরে সবাই বসে আছে। পান্থ সবার সামনে এসে হাত জোর করে দাঁড়িয়ে বলল, আমি দায়ী, আমি ওকে নিরাপত্তা দিতে পারিনি। আমাকে যে কোনো শাস্তি আপনারা দিতে পারেন, কিন্তু আমাকে সরিয়ে দেবেন না। মাহির এসে পান্থর পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে মৃদু গলায় বলল, পান্থ, নিজেকে দায়ী করো না প্লিজ। যার দায় সে তার শাস্তি পেয়েছে। মৃদুর জন্য দোয়া করো, ও যেন এটা সহ্য করে নেওয়ার মতো শক্তি পায়। পান্থ জড়িয়ে ধরল মাহিরকে। দুজনেই কেঁদে ফেললো, তবে ভেতরের ভাঙচুর দুজনে লুকিয়ে ফেললো সন্তর্পণে। আমিনুল হক সাহেব এসে তাদের বাসায় নিয়ে যাবার জন্য অনুরোধ করলেন। কেউ এই অবস্থায় যেতে চাইল না, কিন্তু হাসপাতালে এত ভিড় না করাই ভালো। তাই অর্ধেক মানুষ তার সাথে গেলেন অনিচ্ছা সত্ত্বেও। হাসপাতালে মায়া, রানু, সাবেরি, পান্থ আর সাইমেন রইল। মাহির বাকিদের সাথে গেল, রেখে আবার চলে আসবে। ইফতেখার সাহেবের মুখে প্রকাশ না থাকলেও তিনি যে ভীষণ ভেঙে পড়েছেন তা তার মুখভঙ্গি দেখে কারোরই অগোচর রইল না। সাবেরিকেও পাঠাবার চেষ্টা করা হলো, কিন্তু তিনি কিছুতেই রাজি হননি।
হৃদিতারও খাবার ইচ্ছে ছিল না, কিন্তু বাকিদের সামলাতে হবে বলে গেল। মাহির সবাইকে রেখে ফেরার আগে হৃদিতা ওকে ডাকলো নিজের ঘরে, ওর হাত ধরে বিছানায় বসিয়ে দিল। কিছু বলো মাহির, এভাবে গুম হয়ে থেকো না। সে ভেতরে ভেতরে মরে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করতে পারছিল না। সে ভেঙে পড়লো, বাকিদের সামলাবে কি করে? মাহির কিছুক্ষণ চুপচাপ বসে রইল, এরপর বলল, মৃদুর সাথে কেন এমন হলো? ওদের ক্রোধ ওরা আমার উপর মেটাতে পারতো। আমার বোনটা। আর বলতে পারলো না। ভিতরে সমস্ত প্রতিরোধ ভেঙে পড়লো। এবার ফুপিয়ে উঠলো মাহির। হৃদিতা ওকে জড়িয়ে ধরলো প্রবল মমতা দিয়ে। যখন জেলে যেতে হয়েছিল তখনও মানুষটা এভাবে ভেঙে পড়েনি। সবসময় সব পরিস্থিতিতে শক্ত থাকা মাহির শিশুর মতো কাঁদছে আজ প্রবল শোকে। হৃদিতা থামালো না, কাঁদুক, মন খুলে কাঁদুক। তাতে যদি ভেতরের গুমোট যন্ত্রণাটুকু কিছুটা হলেও সয়ে নেওয়া যায়। ওর চোখেও তখন জল। মৃদুলার চঞ্চলতা, ওর স্নিগ্ধ হাসি ভেসে উঠছিল হৃদিতার মানসপটে। আবারও সেভাবে প্রাণ খুলে হাসবে তো মেয়েটা? কেউই খেতে চাইছিল না। সাইমন সাবিরির কাছে গিয়ে তার সামনে বসে পড়ল। চাচি, আমাদের সামনে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। তুমি অসুস্থ হয়ে গেলে মৃদুকে সামলাবে কি করে? একটু খাও, তোমার প্রেশারের ওষুধগুলো তো খেতে হবে, অন্তত অল্প একটু, যাতে ওষুধটা খেতে পারো প্লিজ। এতে কাজ হলো কিছুটা, কিন্তু 2 গ্রাস তুলে আর খেতে পারলো না। কারোরই আসলে খাওয়া হলো না। সাইমন সবাইকে বুঝিয়ে সামান্য খাওয়াতে পারলেও নিজের গলায় খাবার রুচল না। পান্থর জীবনে একমাত্র সুখ মৃদুলা। সে কোনোদিনও প্রাণ খুলে হাসতে পারেনি। এই কিছুদিন থেকে সে হাসতে শিখেছিল। হাসপাতালের চেয়ারে মাথা এলিয়ে বসে আছে সে, কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না। সেই দুঃসহ মুহূর্তটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। হাসতে হাসতে আচমকা গলার কাছে হাত চেপে আর্তচিৎকার করে বসে পড়ল মৃদুলা। কিছুতেই এই মুহূর্তটা সরছে না ওর মন থেকে। চোখ বন্ধ করে খুলে কোনোভাবেই না। আজ সে ভুলতে চাইছে মুহূর্তটা। তার আগে চমৎকার স্মৃতিটুকু আড়াল হয়ে যাচ্ছে এই দুর্বিষহ স্মৃতির কাছে। সুখের সাথে বোধহয় ওর আজন্ম আড়ি। কেন সে মৃদুলাকে নিষেধ করলো না ওর সাথে বাইরে আসতে? মাঝে একবার চেতনা ফিরেছিল মৃদুলার, ভীষণ অস্থির হয়ে উঠছিল বলে আবারও ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগামীকাল কি করে সামলে নেবে মেয়েটা? সহ্য করতে পারবে তো? সদা চাঁদের হাটে ঝলমল করতে থাকা আনন্দবাড়ি ঢেকে গেছে অমাবস্যার নিকোষ আধারে। সবসময় হাসতে পারা মুখগুলোই আসন গেড়েছে মলিন দুঃখ, নিগুড় কষ্ট জমে আছে সবার মনে। 1 সপ্তাহ চলে গেছে, অবস্থার পরিবর্তন নেই। ইমতিয়াজউদ্দিন এই শরীরেও তাসবি নিয়ে শুয়ে শুয়ে প্রার্থনায় নিমগ্ন সময় কাটাচ্ছেন। মায়ের রেস্টুরেন্ট চলছে ওদের ছাড়ায়। পালাক্রমে অদল বদল করে সবাই ঢাকা যাচ্ছেন মৃদুলাকে দেখতে। মৃদুলা প্রথম যখন নিজেকে আয়নায় দেখলো ভীষণ কান্নায় ভেঙে পড়েছিল। সে আয়নায় নিজেকে দেখতে ওর খুব ভালো লাগতো। ছেলেবেলায় সাবেরির আলমারি থেকে লুকিয়ে লুকিয়ে শাড়ি বের করে পরে নিজেকে সাজাতো, এরপর আয়নায় দেখতো নিজেকে। এই তো সেদিনও বিয়ে ঠিক হবার দিন। পান্থর জন্য সে নিজেকে সাজিয়েছিল আয়নায় দাঁড়িয়ে। নিজে নিজে কত বলেছে, আর কোনোদিনও সে আয়নায় নিজেকে দেখতে পারবে না। পান্থ প্রতিদিনই আসছে, মৃদুলা ওর সাথে একটা কথাও বলেনি, বলতে পারেনি। সে তো এখন অসম্পূর্ণ মানুষ। একজন মানুষের গলগ্রহ সে কোনোদিনও হতে পারবে না। আজ কেমন আছো মৃদুলা? মৃদুলা একবার চোখ তুলে তাকিয়ে এরপর চোখ বন্ধ করে ফেললো। পান্থ আরো কিছুক্ষণ বসে রইল, কিছুক্ষণ আপন মনে কথা বলল, চেষ্টা করলো একটা অন্তত উত্তর শোনার, কিন্তু সম্ভব হলো না। এখানে বেশিক্ষণ থাকার অনুমতি পাওয়া যায় না, ক্ষতে ইনফেকশন হবার ঝুঁকি থাকতে পারে তাতে। পরের দিন আবারও আসার মনোভাব ব্যক্ত করে বেরিয়ে গেল পান্থ। মৃদুলার অ্যাসিড দগ্ধ হবার খবর সবগুলো পত্রিকা বেশ ফলাও করে প্রচার করেছে। সৈয়দ আকবর হোসেনের বিভিন্ন অপকর্মের প্রতিবেদন প্রকাশ হচ্ছে একটা একটা করে। মৃদুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিড সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সারা দেশের বিভিন্ন জায়গায় এই দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে কয়েকজন এসেছিল সেদিন। তারা যে কোনো ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দিয়ে গেছে। যারা সরাসরি অ্যাসিড ছুঁড়েছে তাদের জবানবন্দি থেকে জানা গেছে তারা অনেকদিন থেকে অনুসরণ করছিল মৃদুলাকে। তারা প্রফেশনাল, নিজেদের লুকিয়ে অনুসরণ করায় তারা অভ্যস্ত। তারা সরাসরি আকবরের কাছ থেকে নির্দেশ পায়নি, তার দলের একজনের কাছ থেকে পেয়েছিল। সৈয়দ আকবর হোসেন মারা যাবার পরে তার ছত্রছায়ায় থাকা অনেকেই ধরা পড়েছে। এখনও ধরপাকড় চলছে। তাহিরের বিরুদ্ধে সরাসরি নারী নির্যাতন এবং হত্যা চেষ্টায় বিষয়ে যথেষ্ট প্রমাণ থাকায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সাথে 2 বছরের জেল হয়েছে। স্নিগ্ধা সহ অনেক সহকর্মীরা সাক্ষ্য দিয়েছে। তাই স্নিগ্ধার দিকে তাকিয়ে করুণ হেসে বলেছিল, আমার অপরাধের শাস্তি আমি পাচ্ছি, তুমিও পাবে। আজ হোক বা কাল, কেউ শাস্তি এড়াতে পারে না। স্নিগ্ধা এসব গায়ে মাখিনি। এরকম ছোকছোক করা পুরুষকে সে হাড়ে হাড়ে চিনে। সে আরও বেপরোয়া হয়ে উঠল। তবে এখানেই মজা শেষ হয়ে গেছে। এক মানুষ যেমন ওর বেশি দিন সহ্য হয় না, তেমন এক জায়গা ওকে বেশি দিন টানে না। বদলির চেষ্টা করতে হবে, খুব পানসে হয়ে যাচ্ছে। নতুন কারো ভদ্রতার মুখোশ টেনে খুলতে হবে। আজ আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে স্নিগ্ধার মনে হলো বয়স বাড়ছে কি
একটু যেন বাড়তি মেদ জমেছে, এটা ঝেড়ে ফেলতে হবে। ওর বয়স এখন 38। এই বয়সে অনেক মহিলার চেয়ে অনেক ইয়াং লাগে ওকে। এখনও 30-এর নিচে বলে মনে হয়। বয়সটাকে ধরে রাখতে হবে। নিয়মিত শরীরচর্চা করে সে, তবে ইদানিং সিগারেট আর মদের পরিমাণ খানিকটা বেড়েছে। সব ঠিকঠাক থাকলে পান্থ মৃদুলার বিয়ে হতো আগামীকাল। এখন হাসপাতালের বিছানায়। এখানে চিকিৎসা এত উন্নত নয়, ক্ষত শুকাতে অনেক সময় লেগে যায়, আবার শুকালেও সেটা অনেক সময় পার্মানেন্ট হয়। তাও খুব সাবধানে থাকতে হবে যাতে ইনফেকশন না হয়। মৃদুলার পাশাপাশি পান্থকে দেখতেও সবার কষ্ট হয়। ছেলেটা প্রতিদিন আসে, মৃদুলার কেবিনে অল্প কিছুক্ষণ বসে, বাদবাকি সময় কেবিনের বাইরে বসে থাকে সবার সাথে। উদাস দৃষ্টিতে সামনে দেয়ালের দিকে ভাবলেশীন অভিব্যক্তিতে তাকিয়ে থাকে। বুকে একটা জগদ্দল পাথর এসে চেপে বসে থাকে। সাইমন বলল, পান্থ মৃদুর সাথে কথা বলবে? ও আমার সাথে কথা বলে না কেন? আনমনে প্রশ্ন করল পান্থ। সাইমনের এই উত্তর জানা নেই। সে পান্থর পিঠে হাত রেখে সান্ত্বনা সূচক চাপ দিল। একটা দীর্ঘশ্বাস সন্তর্পণে লুকিয়ে নার্সের বলা নির্দেশনা অনুসরণ করে ভেতরে ঢুকলো সে। মৃদুলার চোখ বন্ধ ছিল, পায়ের শব্দে চোখ মেলে তাকালো। কাল আমাদের বিয়ের দিন হতো মৃদুলা, তোমার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আমরা সবাই। গলায় একপাশে ক্ষত হওয়ায় কণ্ঠনালী বেঁচে গেছে, তবুও বাহ্যিকভাবে যেটুকু চাপ পড়ে তাতে কথা বলতে বেশ কষ্ট হয়। তবুও খুব ধীরে ধীরে মৃদু স্বরে বলল, তুমি চলে যাও প্লিজ, আর কখনো এখানে এসো না। পান্থর হৃৎপিণ্ডে তীর বিধেই ছিল আগে থেকে। এবার মনে হলো ওই তীরটাই কেউ নড়াচড়া করছে হিংস্রভাবে। অস্থির হয়ে এসে বলল, কেন তুমি আমাকে দায়ী মনে করো? এমন করো না মৃদু। তুমি দায়ী নও। তোমাকে দেখলে আমার যন্ত্রণা হয়, হীনমন্যতা কাজ করে। নিজের জীবন গুছিয়ে নাও আর আমাকে আমার মতো সুস্থ হতে দাও প্লিজ। পান্থর মনে হলো ওর শরীর থেকে সমস্ত প্রাণশক্তি কেউ শুষে নিয়েছে। সে আসে বলে মৃদুলার হীনমন্যতা কাজ করে, সুস্থ হবার অন্তরায় মনে করে। আর এক মুহূর্ত দাঁড়ালো না পান্থ। নিজের প্রাণশক্তিহীন দেহটা টেনে টেনে বাইরে নিয়ে এলো। বেরিয়ে দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল সে। সে শ্বাস নিতে পারছে না কেন? বাতাসে অক্সিজেন এত কম কেন আজ? হৃদিতা আর মায়া ছিল সেখানে। হৃদিতা দ্রুত পায়ে হেঁটে পান্থর কাছে এসে অস্থির গলায় ডাকলো, পান্থ ভাইয়া খারাপ লাগছে? কি হয়েছে, এমন করছেন কেন? মৃদু আপু ঠিক আছে? শূন্য দৃষ্টিতে তাকিয়ে পান্থ বলল, ও আমাকে আসতে নিষেধ করেছে ভাবি। আমি না এলে নাকি ও সুস্থ হতে পারবে। পান্থ ভাইয়া প্লিজ, মৃদু আপু এখন মানসিকভাবে বিপর্যস্ত। ওনার কথা এভাবে কষ্ট পাবেন না, সব ঠিক হয়ে যাবে। ওর সাথে যদি আপনার কথা হয় বলবেন যে ও সুস্থ হবার পথে আমি বাধা হব না। তবে ওকে ছাড়া নিজেকে গুছিয়েও নিতে পারবো না। শুধু বেঁচে থাকার জন্য বাঁচবো হয়তো, কিন্তু প্রাণহীন বেঁচে থাকবো। পান্থ বেরিয়ে যাবার পরে মৃদুলার ভেতরে অদ্ভুত এক হাহাকার তৈরি হলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো ওর। একজন সাইকিয়াট্রিস্ট আসবেন কাল। অ্যাসিড দগ্ধদের মানসিক অবস্থার কিছুটা উন্নয়নের জন্য কাউন্সেলিং হবে। পরের দিন হৃদিতা ওকে জিজ্ঞাসা করলো, মৃদু আপু, পান্থ ভাইয়াকে ফিরিয়ে দিয়েছো কেন? মৃদুলা প্রথমে উত্তর দিল না, এরপর বলল, আমি জানি ও আমাকে অসম্ভব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। যে চোখে নিজের জন্য মুগ্ধতা দেখতে অভ্যস্ত, মায়া প্রেম দেখতে অভ্যস্ত, সেই চোখে নিজের জন্য করুণা দেখতে পারবো না। কোনো এক সুন্দর মুহূর্তে আমার ক্ষতের দিকে যদিও ভয়ার্ত চোখে তাকায়, আমি সহ্য করতে পারবো না। এতটা মানসিক শক্তি আমার নেই। হৃদিতা সহসা কথা খুঁজে পেল না। এত ভালোবাসা দুই প্রান্তেই, তবুও বড্ড অসহায়। তুমি পান্থ ভাইয়াকে যেভাবে বলেছো উনি ভীষণ কষ্ট পেয়েছে। ওভাবে না বললেও যেত না, প্রতিনিয়ত আসতো। আমাকে এভাবে দেখতে দেখতে সহানুভূতি আরও বেড়ে যেত। আমি ভীষণ স্বার্থপর নিজের ক্ষেত্রে, কিন্তু ওর জন্য একটু আমাকে হতেই হবে। তুমি তো সুস্থ হয়ে উঠবে আপু। সুস্থ? এই ক্ষত কি আর কখনো মুছবে? হৃদিতা মনে মনে বলল, তুমি তোমার সামনে আসার রাস্তাটা বন্ধ করলেও সে আজও এসেছে। তোমার সামনে আসেনি, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এত ভালোবাসা একটা কথাতেই মুছে যাবে ভেবেছো? পান্থ চায় না বলেই সে বলতে পারল না। যদি উত্তেজিত হয়ে যায়। মৃদুলার চিকিৎসা চলছে পুরোদমে, তবে ক্ষত এখনও শুকায়নি। নিয়মিত ড্রেসিং চলছে। আপাতত মৃদুলাকে ডিসচার্জ করা হয়েছে হাসপাতাল থেকে। ঢাকাতে একটা বাসা ভাড়া নিয়েছে। এই অবস্থায় চিকিৎসার জন্য বারবার ওকে নিয়ে টানা হাতড়া করাটাও রিস্কি। এখানে 2-3 জন করে ওর সাথে থাকে সুবিধা মতো। ক্ষত কিছুটা শুকালে স্কিন গ্রাফটিং করা হবে। যদিও চিকিৎসকের মতে, দেখুন, এখনও আমাদের এখানে ততটা উন্নত নয়। বেশিরভাগ পেশেন্ট সেই পর্যন্ত যেতেও চান না। তবে আমরা করছি, কিছু ক্ষেত্রে সফলও হচ্ছে। দেশের বাইরে? সেটা অত্যন্ত এক্সপেন্সিভ, সবার পক্ষে সম্ভব হয় না। আপনারা আলোচনা করে দেখতে পারেন।
মাহির আর সাইমন দেশের বাইরে নিয়ে যাওয়া যায় কিনা চিকিৎসার জন্য সেটা নিয়ে কথা বলে দেখেছে। সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকা লাগবে। তাছাড়া ভিসা পাওয়াটা অত্যন্ত সময় সাপেক্ষ। তবুও মাহির সাইমনরা হিসাব মেলাতে বসলো। টাকার অঙ্কটা বেশ বড়। ওদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সর্বসাকুল্যে 3.5 লাখের মতো আছে। বাবা চাচাদের সাথে বসে তাদের সাথে নিয়ে এটা নিয়ে কথা বলল। দেখা গেল তাদেরগুলো মিলিয়ে 12-13 লাখ টাকা হয়। সাবেরি বললেন তিনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন। তার গহনাগাটি যা আছে সব বিক্রি করলে আরও 4-5 লাখ টাকা পাওয়া যাবে। বাকিরাও নিজেদের গহনা দিতে চাইল। আমাদের বাড়ি ছাড়াও প্রত্যেক কিছু সম্পত্তি আছে, ওগুলো বিক্রির ব্যবস্থা কর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।